নমস্কার। আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। বাংলাদেশি ইস্যুতে কি বাংলার আরো বেশি অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড দেখানো উচিত? অন্তত জিও পলিটিক্যাল সিনারিওতে যেভাবে বাংলাদেশের একাধিক সমন্বয়ক উপদেষ্টারা ভারতবর্ষকে ছোট করে যাচ্ছে, তারপরে বাংলা কেন এর জবাব দিবে না? আপনারা অনেকেই জানেন, বহু সংখ্যক বাংলাদেশি দিনের পর দিন চিকিৎসার জন্য কিন্তু এই বাংলাতে আসে। এই বাংলা বরাবরই একটা উদার মনোভাবাপন্ন মানসিকতা দেখিয়েছে। আরো যদি ডিপলি আপনারা অবজার্ভ করেন তাহলে দেখবেন ভারতবর্ষ কিন্তু এখনো আলু, পেঁয়াজ, ডিম, দুধ ইত্যাদি গুরুত্বপূর্ণ পণ্য বাংলাদেশকে সরবরাহ করে। কিন্তু যে ছবি সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তারপরে ভারতবর্ষ কেন বাংলাদেশের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ নেবে না, তা কিন্তু আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে একটা মানুষের একটা অভদ্রতা, একটা অসভ্যতাকে যে আর একটা অসভ্যতা আর একটা অভদ্রতা দিয়ে প্রতিদান দিতে হবে, সেটাও তো ঠিক নয়। এখন আমরা নিশ্চয়ই আমরা অনেকটা আশাহত, আমরা ডিসঅ্যাপয়েন্টেড। আমরা কি বলবো যে আমাদের আমাদের মধ্যে যে একটা ভাষাগত এবং একটা যে সাংস্কৃতিক সত্তা আছে, এই ভাষাগত এবং সাংস্কৃতিক সত্তা আজকে সীমান্তের ওপারে আমরা যে একটা সামগ্রিক উগ্রতা দেখছি, এই সামগ্রিক উগ্রতাটা কিন্তু আমাদের এই ভাষার যে একটা বন্ধন, কি সংস্কৃতির একটা বন্ধন, এই সমস্ত জিনিসগুলোকে যেন ভুলিয়ে দিচ্ছে, সমস্ত ব্যাপারটাকে চুরমার করে দিচ্ছে। আর যদি বাংলার প্রসঙ্গে আসি, তাহলে দেখবেন এই বাংলায় কিন্তু একাধিক বাংলাদেশি, একাধিক বলাটা ভুল, আমার মনে হয় দেশ বিদেশ থেকে লক্ষাধিক বাংলাদেশি প্রতি বছর চিকিৎসার জন্য এই বাংলাতে আসেন। যারা দেশের অপমান করেন, যারা দেশের পতাকাকে অবমাননা করেন, তারা এই বাংলায় ঠিক কিসের জন্য অতিথি আপ্যায়নের মতো সমাদর হবেন বা সমাদৃত হবেন, বা তাদেরকে কেন জামাই আদর করে এই বাংলাতে আসতে স্থান দেওয়া হবে, সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল তুলতে শুরু করে দিয়েছে। কালকে একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলাদেশে দেখা যায় জাতীয় পতাকা কার্যত মাটিতে শুয়ে রাখা হয়েছে। লক্ষ্যটা একটাই, যে সকল বাংলাদেশি শিক্ষার্থী বা পড়ুয়া ওই বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, তারা জাতীয় পতাকার উপরে কার্যত জাতীয় পতাকাটিকে মারিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন। যে ভারতবর্ষ বাংলাদেশকে দিনের পর দিন সহায়তা করেছে, সেই ইতিহাস থেকে বর্তমানে ভারত এবং বাংলাদেশের একে অপরের উপর পারস্পরিক নির্ভরশীলতা বরাবর ছিল, সেই ভারত বিরোধী স্লোগানে আজ বাংলাদেশ কার্যত উত্তাল। এবং এরা শুধুমাত্র এই স্লোগানিং করে থেমে যায়নি, এরা সরাসরি ভারতের জাতীয় পতাকাকে কিন্তু অপমান করেছে। এই প্রথমবার ভারতের সমস্ত রাজনৈতিক দল কিন্তু একই সূত্রে এসে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছেন। দেখো, ব্যক্তিগতভাবে যে খুব বাংলাদেশ কেন্দ্রিক চিকিৎসা করব বা অমুক হার্টের অপারেশন করব, যা আমাদের কাছে রোগীরা যেখান থেকে যে প্রান্ত থেকেই আসুন না কেন, আমরা চিকিৎসার জন্য সবাই কাছে একটা লিগ্যাল ভাবে আমরা অ্যাভেলেবল। আমার মনে হয় না যে ভারতবর্ষের এমন কোনো স্টেপ নেওয়া উচিত। এখন পররাষ্ট্র মন্ত্রক তাদের যদি বৈধভাবে দেশে আসার যে ভিসা অনেক কমিয়ে দিয়েছেন, তাতেই একটা রেস্ট্রিকশন হচ্ছে। তবে এখানে আমাদের প্রতিশোধমূলক অ্যাটিটিউডটা হয়তো ঠিক হবে না। আমাদের নিজেদের মধ্যে যে কথাবার্তাটা হয়তো দৃঢ়ভাবে বলতে হবে যে হাজার হোক আমরা সেই দেশ যারা সভ্য ইতিহাসের প্রথম এবং একমাত্র দেশ যারা একটা দেশকে স্বাধীন করে সেই দেশের সরকারের হাতে, একটা স্বাধীন সরকারের হাতে সেই দেশটাকে ছেড়ে দিয়ে এসেছিল। আপনারা জানেন, ঠিক দুদিন আগে বাংলাদেশের সনাতনী যে নেতা, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে অন্যায়ভাবে। তিনি 8 দফা দাবিকে সামনে রেখে কার্যত বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কিন্তু আন্দোলন করেছিলেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহী তকমা দেয়। তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দেওয়া হয়েছে, কারণ তার সমাবেশে নাকি বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে। উল্টে চিন্ময় মহাপ্রভু বলেছিলেন, যারা বাংলাদেশের পতাকাতে চাঁদ এবং তারা লাগাচ্ছে, আসল অপরাধী তো তারাই। তারপরেও চিন্ময় মহাপ্রভুকে কার্যত মিথ্যে মামলায় ফাঁসিয়ে ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু গ্রেফতার করেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। কিছুদিন আগে যখন শেখ হাসিনার বিদায় লগ্নে যাদবপুর থেকে রবীন্দ্র সদনে একটি মিটিং হয়েছিল, মিটিং এর পর একটি মিছিল হয়। সেই মিটিংয়ে বা সেই মিছিলে শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করে একদল
নেতা বা নেত্রী বা ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারা মিছিল করেছিলেন সেদিন। তারা শেখ হাসিনার অপসারণ চেয়েছিলেন বাংলাদেশ থেকে। আজ এই ভিডিও যখন বানাচ্ছি আমার সেই মিছিলের ছবি বা ভিডিওর কথা বারংবার মনে পড়ছে, যারা শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেছিলেন এই বাংলাতে বসে, এই যাদবপুরের মতো জায়গায়, এই রবীন্দ্র সদনের মতো জায়গায় সেই মিছিল সেদিন শেষ হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছেন কি করেননি তা এই ভিডিওর প্রধান আলোচ্য বিষয় নয়, কিন্তু শেখ হাসিনাকে কি বৃহত্তর ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়নি? শেখ হাসিনাকে কার্যত বাইডেন প্রশাসন ষড়যন্ত্র করে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, তা সেদিনও আন্তর্জাতিক মহল বলেছিল, আজও বলছে। নেপোলিয়ন বোনাপার্টের পর থেকে কোনোদিন একটা দেশ যুদ্ধ করে, মনে রাখতে হবে যে নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন জেনারেল অরোরার কাছে, ইন্ডিয়ান আর্মির কাছে, মুক্তি বাহিনীর কাছে তার সারেন্ডার হয়নি। সুতরাং আমরা ইন রেকর্ডেড হিস্ট্রি উই আর দ্য ওনলি কান্ট্রি যারা 13 দিনের একটা যুদ্ধের পরে বহু ইন্ডিয়ান জওয়ানের জীবন দিয়ে তাদের হাতে তাদের দেশটাকে ভালো করে চালাবার জন্য আমরা দিয়ে এসেছিলাম। সুতরাং সেই দেশের আজকে মধ্যে যে উগ্রতা এবং সময় থেকে সময়ে যে অসহিষ্ণুতা এবং অসভ্যতাটা দেখা যাচ্ছে, সেটা ভালো লাগছে না। তাদের সম্বিত ফিরে আসুক, তারা তাদের জ্ঞান বুদ্ধিটা ফিরে পান। আর আমি আমাদের সবার কাছে অনুরোধ করব যে অভদ্রতার প্রতিদানে অভদ্রতার ফাঁদে যেন আমরা পা না দিই। যেভাবে সময় চলেছে, টাইম উইল ফাইন্ড ইটস ওন রিকোর্স। যে সরকার দায়িত্ব নিয়ে সনাতনী সংখ্যালঘুদের উপর দিনের পর দিন অত্যাচার করে গেলেন। এই ভিডিও যারা শুনছেন অনেকেই ভাববেন হয়তো আমি ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছি, কিন্তু এটা ধর্মীয় মেরুকরণের প্রশ্ন নয়, এটা সমাজের প্রশ্ন, হিউম্যানিটির প্রশ্ন, মানবাধিকারের প্রশ্ন। বাংলাদেশের মানবাধিকার কংগ্রেস সরাসরি মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করে একটি স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা বলেছে মানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে সকল আইনজীবী আদালতে লড়াই করবেন তাদেরকে নাকি গুম করে দেওয়া হচ্ছে। যদিও সেই প্রসঙ্গ এই ভিডিওর প্রধান উপজীব্য নয়। উপজীব্য হলো এই প্রথমবার বামপন্থীরা কিন্তু সরাসরি বাংলাদেশের উপর, মানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপর আক্রমণ করেছে, তার প্রতিবাদে কিন্তু সোচ্চার হয়েছে। তারা অফিসিয়াল একটি স্টেটমেন্ট জারি করেছে, মানে সুজন চক্রবর্তী প্রেস কনফারেন্স করেছেন, মীনাক্ষী মুখার্জি বার্তা দিয়েছেন। অর্থাৎ ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বামপন্থীরাও কিন্তু সাংবাদিক সম্মেলন করলেন, যা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। বর্তমানে বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ স্পষ্ট। অধীর চৌধুরী কিছুদিন আগে বলেছিলেন, মানে যখন মুর্শিদাবাদে উনি হেরে যান তখন উনি বলেন বাংলার যে রাজনীতির বর্তমান অবস্থা, সেখানে যারা মানে ধর্মীয় মেরুকরণের আধারে রাজনীতি করেন না তাদের কাছে রাজনীতিটা কিন্তু অত্যন্ত কঠিন। আর বাস্তব হলো আন্তর্জাতিক স্তরে যেভাবে ধর্মীয় মেরুকরণের ভেদাভেদে জিওপলিটিক্যাল বা জিওপলিটিক্সটা কন্ট্রোল হয়, সেখানে বাংলার রাজনীতিতে সেভাবেই যে পুরো বিষয়টা এগাবে সেটাই কিন্তু স্বাভাবিক। প্রতিবেশী যদি একাধিক দেশ দেখেন তাহলে দেখবেন রাজনীতির মূল বিষয় আধারই হয়ে গেছে ধর্ম। বামপন্থীরা কিন্তু ফাইনালি এই পুরো বিষয়টার কড়া নিন্দা করেছেন। শুভেন্দু অধিকারী কার্যত সনাতনী সংখ্যালঘুদের উপর এই রকম অত্যাচারের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছেন, সরাসরি তিনি চিকিৎসা ভিসা বাতিল করার দাবি জানিয়েছেন। কিন্তু এত সব দাবি জানানোর পর কেন্দ্রীয় সরকার কেন আরো গুরুত্বপূর্ণ এবং কড়া মনোভাব নেবে না, এই প্রশ্ন কিন্তু বর্তমানে এই দেশের একাধিক রাজনৈতিক নেতা তুলতে শুরু করে দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনা পর্বে আমরা দেখেছিলাম ভারতের সমস্ত দল কিন্তু একজোট, অর্থাৎ তারা কিন্তু কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাকেই বকলমে মেনে নিয়েছেন। আবার আমরা দেখলাম সনাতনী ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রাখছেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ সময় যদি রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধাচরণ করত তাহলে হয়তো দেশের সুরক্ষার প্রশ্নে আন্তর্জাতিক স্তরে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যেতে পারত। কিন্তু আমি দেখলাম কালকে অভিষেক ব্যানার্জি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু ভারত সরকার যে সিদ্ধান্ত দেবে আমরা তাকে সহমত জানাই। দলীয় রাজনীতির ভেদাভেদ ভুলে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যেরকম আচরণ বাংলাদেশ সরকার করেছে তার প্রতিবাদ কিন্তু বাংলার বা দেশের সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে। এবার আসল প্রশ্ন হলো শুধুমাত্র তারা ভারতের পতাকাকে মারিয়ে দেওয়ার জন্য এই বন্দোবস্ত করেছে তা নয়। কিছুদিন আগে তারা ভারতের জাতীয় সঙ্গীত তাকে অপমান করেছিল এবং
যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাংলাদেশের জন্য পরবর্তীকালে, সেই জাতীয় সঙ্গীত ব্যান করার জন্য কথা বলেছিলেন। তারা বলেছিলেন রবীন্দ্রনাথ নাকি বাংলার একজন কবি, তাই বাংলার একজন কবির জাতীয় সঙ্গীত বাংলাদেশের কেন জাতীয় সঙ্গীত হবে? অথচ রবীন্দ্রনাথ যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছিলেন, তখন এই বঙ্গপ্রদেশ কিন্তু ভাগ হয়নি। যারা এই রকম প্রতিবাদ করেছিলেন বাংলাদেশে, তারা হয়তো ইতিহাসটাই জানেন না। সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা কড়া ভাষায় বিভিন্ন রকম কথা বলে অপমান করেছিলেন। এই বাংলা কিন্তু সোচ্চার হয়নি। শুধু তাই নয়, বাংলা এবং বাংলাদেশের বর্তমানে সাংস্কৃতিক যে আদান প্রদান, তা কিন্তু আমাদের এই বাংলা বরাবরই উদারপন্থা দ্বারা পুরো বিষয়টা ট্যাকেল করেছেন। চঞ্চল চৌধুরীর মতো আজকে অভিনেতারা আজকে কিন্তু আমাদের দেশে আসেন, তারা কিন্তু অভিনয় করেন, তাদের অভিনয় কিন্তু আমরা প্রশংসা করি, তারা সেই পুরো বিষয়টাকে আমরা এনকারেজ করি। কিন্তু কিছুদিন আগে দেখলাম বিভিন্ন শিল্পীদের কার্যত বাংলাদেশে অপমান করা হচ্ছে। বাংলার 2 সিনেমা বহুরূপী এবং টেক্কা বাংলাদেশে রিলিজ করা হয়নি, এবং কিছুদিন আগে বাংলাদেশের আইন উপদেষ্টা বলেছেন ভারত নাকি কার্যত হিন্দি গান বাংলাদেশের সকলকে শুনিয়ে হিজাব পরা মেয়েদের হিন্দি গানে নাচাতে চাইছে। যে ধরনের কথা ভারতবর্ষী হয়ে অত্যন্ত অপমানজনক বলে আমার মনে হয়। কে কথাটা বলছে আপনারা ভাবুন। ভারতবর্ষ সম্পর্কে কথাটা বলছেন বাংলাদেশের আইনি উপদেষ্টা বকলমে বা আইন মন্ত্রী। কিছুদিন আগে জামাত আরো একটি মন্তব্য করেন। তারা বলেন ভারত সরকার নাকি এই সনাতনীদের উপর ষড়যন্ত্র করে আক্রমণের গল্প আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিচ্ছে। যে ভিডিও আমরা দেখছি, যে ফুটেজ আমরা দেখছি, সেই ফুটেজের পর এর পিছনে ভারতবর্ষের ষড়যন্ত্র কোথায় আছে তা কিন্তু বাংলাদেশ সরকার আজও প্রমাণ করতে পারেনি। আর এখানেই প্রশ্ন, যারা দিনের পর দিন দেশকে অপমান করছে, যারা দিনের পর দিন ভারতবর্ষকে ছোট করছে, যারা দিনের পর দিন কার্যত আন্তর্জাতিক স্তরে ভারতকে নিয়ে মিথ্যে গল্প প্রচার করছে, তাদের বিরুদ্ধে এই বাংলা কি সর্বপ্রথম গর্জে উঠতে পারে না? সরাসরিভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করতে পারে ভারত সরকার, কিন্তু বাংলা তো পারে এই বাংলাদেশিদের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করতে? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।